সবাইকে স্বাগতম আজকে এসএসসি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছ যে আজকে আমরা ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার অধ্যায় 14 জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এটা ক্লাস চলে আসছি। সো আমরা অবভিয়াসলি জানি যে এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি সেরকম কনসেপ্ট চলে আসলে কিছুই নাই, সবই হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন আর কি, যে এই যন্ত্র কোন কাজে লাগে ওইটা কোন কাজে লাগে, এরকম এরকম হাই লেভেলের ফর্মুলা বা হাই লেভেলের গ্রাফ ম্যাথমেটিক্স এরকম কিছুই নেই, জাস্ট সিম্পল ডিসকাশন আর কি। ঠিক আছে, তাহলে শুরু করা ডিসকাশন। তো শুরুতে আসি আমরা এই এক্স রে নিয়ে। তো আমরা অবশ্যই জানি যে বিজ্ঞানী রনজেন এই এক্স রে আবিষ্কার করছিলেন। তাহলে এই যে রঞ্জেন রশ্মি বা রঞ্জন রশ্মি, অনেক অনেক নাম দিয়ে থাকে, বা রন্টজেন একটা তার নাম। তো এইটা উনি এক্স রে নাম দিলেন কেন? তার রিজনটা হচ্ছে উনি ওনার ল্যাবে এক্সপেরিমেন্ট করার সময় খেয়াল করলেন যে যদি একটা ইলেকট্রনকে প্রচন্ড স্পিডে কোনো ধাতব পাতের দিকে ছুঁড়ে মারা যায়, তখন এই ইলেকট্রনটা ধাতব পাতের সাথে সংঘর্ষ করবে, এবং সংঘর্ষ করার পরিমাণে এখান থেকে একটা অজানা রশ্মি নির্গত করে। তাহলে এই যে অজানা রশ্মি নির্গত হইলো, আমরা কিন্তু ম্যাথে অজানাকে এক্স দিয়ে লিখি, মানে আননোন ধরে নেই আর কি। তাহলে এই যে অজানা রশ্মি এক্স রে, এখান থেকে নামটা আসলো, এই যে হইছে কাজ। তারপর থেকে সবাই ধরে নিছে এটা নামই এক্স রে, মানে আননোন আননোনই রেখে দিল। বা যাই হোক, এটা তার আবিষ্কার অনুযায়ী তাকে আমরা বলি রঞ্জেন রশ্মি বা এক্স রশ্মি, এভাবে বলতে পারি। তাহলে আমরা এটা একটা সুন্দর ডায়াগ্রাম হাতের ডান দিকে এখানে দেখতে পারি। তো খেয়াল করে দেখো, এখানে আমরা বাহ্যিকভাবে একটা বিভব পার্থক্য প্রয়োগ করব, খুবই হাই ভোল্টেজের হইতে হবে, এ পাশে প্লাস এ পাশে মাইনাস। তাহলে আমার টার্গেট কি? আমাদের টার্গেটটা হচ্ছে যে এখানে আমরা একটা ইলেকট্রনকে ছুঁড়ে মারবো, বাট কিভাবে করব? এখানে দেখো, এই যে টাংস্টেন ফিলামেন্টকে প্রচন্ড গরম করা হচ্ছে এবং বিভব পার্থক্য প্রয়োগ করা হচ্ছে। সো অবভিয়াসলি এই মাইনাস বিভব পার্থক্য প্রয়োগ করার কারণে এখানে তোমার ইলেকট্রনটা বিকর্ষিত হচ্ছে। আর উল্টা পাশে এই পাশে তুমি পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্ট দেওয়ার কারণে এখানে কিন্তু ইলেকট্রনটা আকর্ষিত হচ্ছে। কারণ ইলেকট্রনটা লিটারালি ডান পাশের ফিলামেন্ট থেকে জাম্প মেরে বাম পাশের এই টাংস্টেনটাকে এসে হিট করবে, যাকে আমরা কপার ক্যাথোডের সাথে টাংস্টেন আগে দেখতে পারি, সেটাকে হিট করবে, এবং যখনই হিট করবে এখান থেকে কিন্তু এক্স রে প্রডিউস করে এই শূন্য বের হয়ে আসবে। তো যে পুরো এক্সপেরিমেন্টটা করা হচ্ছে এটা কিন্তু তোমার একটা ভ্যাকিউমের মধ্যে করা হচ্ছে, বা সিম্পলি ইভাকুয়েটেড এনভেলপ এটার মধ্যে করা হচ্ছে। তো এরকম কিন্তু অনেক ওয়েতে, অনেকগুলো ওয়েতে এক্স তৈরি করা যায়, শুধু এটা একটা না। এখন তোমাদের ক্ষেত্রে বেসিক প্রিন্সিপালটা বললাম, বাট কোন যন্ত্র কি ইউজ করা হয়, কত ভোল্টেজ দেওয়া হয়, এগুলো আপাতত আমাদের প্রাইমারি কনসার্ন না, তো আমি এইদিকে যাচ্ছি না। তো চিন্তা করো এইভাবে, যে আমরা শক্তির ক্ষেত্রে কি বলি, শক্তি তো নষ্ট হয় না, একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। তো এখানে তুমি কি করলা? এখানে তুমি একটা বৈদ্যুতিক শক্তি অ্যাপ্লাই করলা, এবং এই বৈদ্যুতিক শক্তিকে অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি কি করতেছো? তুমি ইলেকট্রনটাকে গতি শক্তি দিচ্ছ, তাই না? তো ইলেকট্রনটা যখন গতিশক্তি পাইলো, ও সামনে আগাচ্ছে, সামনে আগায় কি করলো? একটা এক্স রশ্মি উৎপন্ন করলো। তাহলে এক্স রে যে শক্তি, সেটা আসলে ইলেকট্রনের গতিশক্তি থেকে আসে, অথবা আমরা যে বাহ্যিকভাবে একটা শক্তি প্রয়োগ করলাম, বিভব পার্থক্য প্রয়োগ করলাম, সেখান থেকে আসবে, কারণ শক্তি সংরক্ষিত। তা চিন্তা করে দেখো, ইলেকট্রনিক গতিশক্তিকে আমরা তো চাইলেই হাফ এম ভি স্কোয়ার দিয়ে লিখতে পারি, এটাকে নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর এক্স রে, এটার শক্তিকে আমি কিভাবে লিখবো? তরঙ্গের শক্তিকে আমরা কিভাবে লিখবো? এটা আসলে প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী এই সূত্রটা আমরা এইচ এফ লিখতে পারি। আমি আবারও বলি, যে এফ কম্পাঙ্ক বিশিষ্ট কোন তরঙ্গের শক্তি হচ্ছে ইকুয়াল টু এইচ এফ, প্ল্যাঙ্কের তত্ত্ব। তুমি যদি চাও এখানে এফ এর জায়গায় এইটাও লিখতে পারো, সি বাই ল্যামডা। এটা আবার কিভাবে আসলো? তার কারণ আমরা ছোটকালে পড়ছিলাম সি সমান সমান এফ ল্যামডা, মনে করে দেখো, হয়তো ভি সমান এফ ল্যামডা পড়ছো তরঙ্গ চ্যাপ্টারে, ওটাকে আমি সি দিয়ে লিখলাম কেন? তার কারণ এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ এটা বেগটা হবে আলোর বেগের সমান। তো দ্যাটস ওয়াই ভি এর জায়গায় সি লিখলাম। তো সেখান থেকে আমি লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, তাহলে আমরা চাইলে এখানে এইচ এফ ও লিখতে পারি এক্স এর শক্তিকে, আবার এইচ সি বাই ল্যামডাও লিখতে পারি। কিন্তু কিসের বিনিময়ে তুমি এই জিনিসগুলো পাচ্ছ? একটা বিভব পার্থক্য প্রয়োগ করার মাধ্যমে। তো যদি আমরা ধরে নিই এখানকার বিভব পার্থক্যের মানটা হচ্ছে ভি, এখন এই বিভব পার্থক্য থেকে আমরা কিভাবে শক্তি পাবো? এটা পাবো আমরা ইভি গুণ করার মাধ্যমে। মনে করে দেখো, আমরা কিন্তু স্থিতৈতের মধ্যে পড়ছিলাম কৃতকাজ সমান সমান কিউ ইন্টু ভি, অর্থাৎ ওই চার্জের মান ইন্টু বিভব পার্থক্য সমান সমান কৃতকাজ। তাহলে বিভব পার্থক্যটা হচ্ছে এখানে ভি, আর চার্জটাকে ইলেকট্রন নিজে, তাই বলতে পারি ইভি। অর্থাৎ আমরা দিব ইভি, এবং তার বিনিময়ে শেষ পর্যন্ত এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা এই মানটা পাওয়া যাবে। তা আমরা যদি একবারে এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে ল্যামডাকে সরাইলাম এবং এইচ সি কে আমরা ইভি দিয়ে ভাগ করবো। সো এটা হচ্ছে আমাদের এক্স এর তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র।
অথবা আমরা যদি চাই বের করতে ফ্রিকোয়েন্সির ভ্যালু, তাহলে কি বলতে পারি, ই ভি ডিভাইডেড বাই এইচ, এটা হচ্ছে আমাদের উৎপন্ন এক্স রে কম্পাঙ্কের সূত্র। এখন এক্স রে কত প্রকার হতে পারে, সফট এক্স রে হতে পারে, হার্ড এক্স রে হতে পারে, ডিপেন্ড করে তার ফ্রিকোয়েন্সি কত বেশি। ফ্রিকোয়েন্সি যত বেশি তার এনার্জি তত বেশি, মানে ততই হার্ড। কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে ল্যামডার সম্পর্ক আবার উল্টা। তার মানে যার ল্যামডা যত ছোট সে তত পাওয়ারফুল, আর যার ল্যামডা যত বড় সে তত দুর্বল। তার মানে সফট এক্স এর ক্ষেত্রে ল্যামডা মানটা বেশ বড় হয়। বাট ওভারঅল এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য কিরকম হয়, মোটামুটি এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻10 মিটার এই রেঞ্জে হয়। মানে ধরো তোমার হচ্ছে 1 অ্যাংস্ট্রম এই রেঞ্জের মধ্যে হয়। সো এক্স রে কিন্তু এমনিতে অত সমস্যার না। বাট তুমি যদি হার্ড এক্স ইউজ করো মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে বারবার বারবার ইউজ করো, এতে তোমার ক্ষতি হইতে পারে। কারণ এত বেশি এনার্জি রশ্মি যখন শরীরে এসে পড়তেছে, এটা কিন্তু ক্যান্সারও উৎপন্ন করতে পারে। এই জন্য বলে ইউভি রশ্মি বা তেজস্ক্রিয় থেকে দূরে থাকতে। ঠিক আছে, বাট সফট এক্সেতে তেমন কোনো ইস্যু নাই, সমস্যা নাই। কিন্তু কার সমস্যা হইতে পারে, সাপোজ কোনো মহিলা প্রেগনেন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে, কারণ তার ছোট মানুষ। তো তার উপরে তুমি যদি এক্স রে অ্যাপ্লাই করো, এতে কিন্তু তার শরীরের হিউজ কোনো ইস্যু হইতে পারে। তাই সব জায়গায় কিন্তু এক্স রে ইউজ করা অ্যাকচুয়ালি সেফ না। আচ্ছা, তোমাদের কমনলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পার্থক্যটা কি, যে এক্স রে আর সিটি স্ক্যান, দুইটাতে অ্যাকচুয়ালি স্ক্যান করে, তো দুইটার মধ্যে পার্থক্যটা কি। সবার আগে মেইন পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে, যে তুমি যখন এক্স রে দিয়ে করতেছো, কোনো ইমেজ তৈরি করতেছো, সেখানে আসলে দ্বিমাত্রিক, এই যে 2 ডাইমেনশনাল ইমেজ। কারণ কি, ধরো তুমি তোমার হাতের এক্স রে করবা, তো তুমি তো হাতটাকে রাখছো, এক্স রে একদিক থেকে এসে তোমার হাতটা ভেদ করে গিয়ে আরেকটা পাতের উপরে যেয়ে পড়ছে, তো তোমার হাতে কিন্তু একটা দ্বিমাত্রিক ছবিও তুলতে পারতেছে। বাট সিটি স্ক্যান কিন্তু দ্বিমাত্রিক না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি ক্যাপচার করে, বা তোমার ত্রিমাত্রিক ছবি ক্রিয়েট করতে পারে। এখন হয়টা কিভাবে, এক্স রে ক্ষেত্রে আমরা ডিরেক্টলি বুঝি যে ভাই রেডিও ওয়েভ দিয়ে ধাক্কা মারছি, রেডিও ওয়েভটা হচ্ছে আমার ওই বডি পার্টটাকে পার করে চলে গেছে, তো যেই পার্টটা শোষণ করে ফেলছে বা যেরকম হয়েছে তার উপর ডিপেন্ড করে তার একটা তুমি ছায়া দেখতে পারতেছো, বা সেখানে একটা ইমেজ ক্যাপচার করতে পারতেছো। বাট সিটি স্ক্যানের সিআরটি বেসিক্যালি একটা কম্পিউটার দিয়ে করা হচ্ছে, তো এটা কম্পিউটার টমোগ্রাফি। অর্থাৎ এটা এক্স এরই বড় ভাই বলে আমি দোষ দিব না, যে এক্স রে তুমি যে কাজগুলো করো সেই সেম কাজটা কিন্তু এখানেও করা হয়, বাট এক একবার এক একটা পার্সপেক্টিভ থেকে, এক একটা অ্যাঙ্গেল থেকে এই কাজটা করা হয়। তার মানে তুমি আরোটা ডিটেইলড এখানে তুমি ইমেজ প্রডিউস করতে পারবা, যেটা কিন্তু তুমি এক্সতে নর্মালি করতে পারো না। আসলে কথা বুঝতে পারছি তো। তার মানে তুমি কিন্তু চাইলে যে সফট যে টিস্যু গুলা বা অর্গান, তুমি কিন্তু সেটা খুব ডিটেইলড ইমেজ এখান থেকে ফর্ম করতে পারবা। এটা এক্সরে অ্যাকচুয়ালি করা পসিবল হয় না। এখন ফাইনালি ইনভেন্টর, আমাদের এখানে আমি আগে বলছিলাম বিজ্ঞানী রনজেন। আর এখানে আসলে রনজেন না, এখানে দুইজন, গডফ্রে হসেনফিল্ড আর একটা কর্ম্যাক। তো তারা 1972, অনেক পরে, মোটামুটি 100 বছর ধরলেও সমস্যা নাই। যে এক্সাক্ট করতে চাও তা তো করা যাবে, ওইখানে 5 এখানে 72, তাহলে তোমার কত হচ্ছে 77, 77 বছর পরে 100 বছর ধরলাম মোটামুটি আমরা। এখন কোনটা কোন কাজে ইউজ করা হয় এটা হচ্ছে প্রশ্ন, বা তার চেয়ে বড় কোশ্চেনটা হচ্ছে কখন ইউজ করা যাবে না। আমি তোকে বলছিলাম যে তুমি একজন নবজাতক শিশু, কম বয়সের বাচ্চা, বা কোনো মহিলা যে প্রেগনেন্ট অবস্থা থাকেন, তো তখন সেই ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারবো না। তো কোনটা ইউজুয়ালি ইউজ করা হয়, হাড্ডি গুড্ডি ভাঙছে, বা ধরো তোমার দাঁতের সমস্যা হয়েছে, বা হাত পা কোনো জয়েন্ট তুমি ব্যথা পাইছো, কারণ এগুলা করার ক্ষেত্রে আমরা খুব ইজিলি এক্স রে করতে পারি, কোনো সমস্যা নাই। আর যখন তোমার ভিতরের সফট টিস্যু কোনো প্রবলেম, বা ব্লাডের কোনো প্রবলেম, বা ইন্টারনাল অর্গানে কোনো প্রবলেম ডায়াগনোসিস করতে হবে, ইভেন ক্যান্সার ডায়াগনোসিস করতে হবে, তখন কিন্তু এই সিটি স্ক্যানটা বেশি ইফেক্টিভ হয়ে দাঁড়ায়। কারণ এখানে কিন্তু তোমার আয়নাইজেশনের প্রবলেমগুলো থাকে না, এবং এটা মোর ডিটেইলড অ্যান্সার দিতে পারে কম্পেয়ার টু এক্স রে। তো এমআরআই কিন্তু এই সিটি স্ক্যানেরই আবার একটা ভাই, কিন্তু এমআরআই এর ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে সেটা আবার সময় বেশি লাগে। বাট সিটি স্ক্যান কিন্তু কম্পারেটিভলি ফাস্ট, এমআরআই কম্পেয়ারে বেশ ফাস্ট। এই কথাগুলো কোথায় আছে, তোমাদের বই দেওয়া আছে। আর তুমি চাইলে সুন্দর মতো গুগলে সার্চ করতে পারো, এই 14 অগস্টে সব কিছু তুমি পেয়ে যাবা, ওখানে সবকিছু আছে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রবলেম সলভিং এ চলে আসি। আল্ট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের যে পরীক্ষা করা হয় সেটাকে আমরা কি বলি। তোমার যে হৃৎপিণ্ডের সাথে জড়িত জিনিসপাতিকে আমরা কার্ডিওলজি, কার্ডিওগ্রাফি এগুলোর মধ্যে ফেলে দিই। তাহলে উত্তরটা সেখানে ইকো কার্ডিওগ্রাফি। ইকো কেন নামটা আসলো, কারণ তুমি আল্ট্রাসাউন্ড ইউজ করতেছো, এটা অ্যাকচুয়ালি ভিতরে যাবে, ওখানে প্রতিধ্বনির মতো বাড়ি খেয়ে প্রতিফলনে চলে আসবে। তো ওই ইকোকে কাজে লাগায় তুমি বুঝতে পারবা ভিতরে কি অবস্থা আছে, দ্যাটস ওয়াই ইকো কার্ডিওগ্রাফি।
নিচের কোন পরীক্ষণটিতে ডাই ব্যবহার করা হয়? মনে করে দেখো তো, যে তোমার ধরো সাপোজ কোনো ব্লাড ভেসেলের ভিতরে কোনো জায়গায় প্রবলেম আছে, তুমি জানতে চাও, তুমি কি করবা? তখন তুমি ওই জায়গাটা ডাই, কালার পাঠিয়ে দিবা, তারপর তুমি ওইখানে এক্সপেরিমেন্ট করবা। তো ওই কালারটা তোমাকে হেল্প করে বুঝতে যে ভিতরে কোনো প্রবলেম হয়েছে কিনা। তার মানে ডাই কোথায় ব্যবহার করা হচ্ছে? এনজিওগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এগুলো যায় কোনো ডাইয়ের কাজ কারবার নাই। এনজিওগ্রাফির ক্ষেত্রে ডাইয়ের কাজ কারবার করা হয়, মানে যে শিরা উপশিরার ভিতরে কি অবস্থা, কিছু জমে গেছে কিনা, বা তোমার কোনো ফয়েন পার্টিকেল আছে কিনা, এগুলো বোঝার জন্য হচ্ছে আমরা এনজিওগ্রাফিকে ইউজ করে থাকি। আচ্ছা, নিচে কোন যন্ত্র এক্স রে ব্যবহার করা হয়? কোন যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয়? এখন এক্স রে তো রে, বাট কাজে লাগাবে কোথায়? আমি একটু আগে তোমাকে বুঝেছিলাম যে এক্স এর বড় ভাই সিটি স্ক্যান, এটা তোমার আরো ডিটেইলড ভাবে স্ক্যান করতে পারছে, উত্তরটা হবে এখানে সিটি স্ক্যান। অ্যান্ডোস্কোপি, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, এটা তো অবশ্যই না, ধারে কাছে যায় না। কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয়? তোমার দেখার কথা যে ট্রেডমিলের উপরে একটা লোক দৌড়ায়, তার গায়ে বিভিন্ন তোমার চিকন প্লাগ প্লাগ দিয়ে লাগাই দেওয়া থাকে, তো সে ওখান থেকে ডাটাগুলা রিসিভ করে তারপর দেখে যে ওই লোকের কি অবস্থা, শরীর ভালো আছে কিনা, কি অবস্থা। সো এটা হচ্ছে ইটিটি। এটার মাধ্যমে বুঝতে হয় যে সে প্র্যাকটিস করা অবস্থায়, বডি ইউজ করা অবস্থায় কি অবস্থা হচ্ছে ভিতরে। নিচের কোন পরীক্ষাটিতে টমোগ্রাফির ব্যবহার করা হয়? একটু আগেই দেখো আমরা কিন্তু সিটি স্ক্যান নাম শুনে আসলাম, কম্পিউটেড টমোগ্রাফি, তাই না? প্রথমে ইউজ করা হবে সিটি স্ক্যানের জন্য। কোনটিতে শরীরে রেডিও ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দেওয়া হয়? এটা একটু আগে আমরা আলোচনা করতেছিলাম, এমআরআই এর কথা। এমআরআই ইউজ করা হয়, দেখো ফুল ফর্মটা কি, ম্যাগনেটিক রেজোনেন্স, এটাকে কিন্তু ইউজ করা হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি যখন কোনো জটিল প্রবলেম হয়, বা যখন আমরা খুঁজে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি অসুস্থতা কোন জায়গাতে, তখন কিন্তু এমআরআই মারাত্মক রকমের ইফেক্টিভ। কারণ কি, সে ব্রেনের বিভিন্ন পার্টের ডিটেইলড স্ক্যান করে, স্বাভাবিকভাবে যেমনটা হওয়ার কথা আর এখন যেটা আছে তারা কম্পেয়ার করে বুঝতে পারে যে এখানে আসলে প্রবলেমটা কি হইতে পারে। আচ্ছা, কিডনির ধমনির অবস্থা বোঝার জন্য চিকিৎসকগণ নিচের কোন পরীক্ষাটি করার পরামর্শ দিয়ে থাকেন? ইসিজি হার্টের জন্য, এন্ডোস্কোপি, ইটিটি, এগুলো একটা কিচ্ছু না। অ্যানজিওগ্রাফি এটা ইউজ করা হয় যে যদি তোমার কোনো ধমনির কোনো প্রবলেম থাকে, শিরা উপশিরার, তখন সেটা তোমাকে বুঝতে হেল্প করবে। আচ্ছা, এবার আসি কিছু আইসোটোপের প্রবলেম নিয়ে। রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় নিচের কোনটা ব্যবহার করা হয়? লিউকোমিয়া বলতে তোমার হচ্ছে ব্লাডের অ্যামাউন্ট কম, এটাকে লিউকোমিয়া বলা হয়। সো এই লিউকোমিয়া রোগের ক্ষেত্রে খুবই ঝামেলা হচ্ছে যে হাত পা কেটে গেলে যদি হাত পা সহজে বন্ধ না হয়, মানে ক্ষতস্থান বন্ধ না হয়, তাহলে ব্লাড খুব বেশি ড্রেন হয়ে গেলে তাদের মৃত্যুর সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। সো লিউকোমিয়া রোগের চিকিৎসার জন্য ইউজ করা হয় P32। কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায়? এটা কিন্তু আমরা মোটামুটি সবচেয়ে কমই দেখছি, যে দেখবা প্রথমে স্কিনের যেই জায়গাটায় বা যেই পার্টে স্ক্যান করতে হবে সেখানে জেল ইউজ করে, এটা জেল দিয়ে মাখার পরে একটা এরকম ভোটকা টিউবের মতো এরকম করে 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 ঘুরায় ওই জায়গাটাতে, তো ওই যে ভোটকাটা জিনিসটা, ওইটার নামটা হচ্ছে ট্রান্সডিউসার। ওই ট্রান্সডিউসার দিয়ে কি করা হয়? বেসিক্যালি আলট্রাসোনোগ্রাফি করা হয়। তোমরা কমে দেখার কথা যে জন্মের আগেই বাচ্চার কি অবস্থা, তার অবস্থান ঠিক আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, ইভেন লিঙ্গ নির্ধারণ, অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু এই আলট্রাসোনোগ্রাফি হেল্প নেওয়া হয়। বাট ইউজুয়ালি বাচ্চাদের অবস্থা কিরকম, সে ঠিকঠাক আছে কিনা এটা দেখতে আলট্রাসোনোগ্রাফি কমন ইউজ করে। আর জেলটা কেন ইউজ করে? জেলটা ইউজ করে তারা ইকোটা রিসিভ করতে বেশি ইজি হয়, মানে সাউন্ডটা তো ভিতরে যায়, পাস করে, তারপর আবার আসে রিফ্লেক্ট করে। সো এটার জন্য জেলটা বেশ হেল্পফুল। আচ্ছা, হৃদযন্ত্রের ত্রুটি এবং টিউমার শনাক্তকরণের জন্য নিচে কোন পরীক্ষাটি করা হয়? আলট্রাসোনোগ্রাম, এটা ইউজ করা হয়। এমআরআই করা হয় না, সিটি স্ক্যানও করা হয় না, ইসিজিও করা হয় না, এটা করা হয় তোমার আলট্রাসোনোগ্রাম। এখন তোমাদের বইতে এতগুলা এক্সপেরিমেন্টের নাম দেওয়া আছে, এতগুলো রোগের নাম দেওয়া আছে, খুব স্বাভাবিক তুমি ভুলে যাইতেই পারো। এর জন্য একটা মাত্র উপায়, প্র্যাকটিস করা। একটু তুমি বারবার প্র্যাকটিস করো, নোট করে রাখবে, দেখবা ইজি হয়ে গেছে, আর প্যারা খাওয়ার কিছু নাই। আল্ট্রাসোনোগ্রাফিতে কোন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়? এটা মুখস্থ, 1 থেকে 10 মেগাহার্টজ এটা ইউজ করা হয়। সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংঘটিত হার্ট অ্যাটাক শনাক্ত করার জন্য কোনটা প্রয়োজন হয়? সবাই আমরা জানি যে এখন তো এমন ডিভাইস আছে যে আমরা চাইলে সারাক্ষণ হাতে ক্যারি করতে পারি। বা ধরো আমরা যে নর্মালি রিস্ট ওয়াচ পরি বা হাতের ঘড়ি পরি, এই হাতের ঘড়ির মধ্যেও কিন্তু ডিজিটাল ঘড়িগুলোর মধ্যে হার্ট অ্যাটাক আগে হয়েছে কিনা, হইতে পারে কিনা, বা এখন হার্টে কোনো প্রবলেম আছে কিনা, ওরা কিন্তু ডিটেক্ট করতে পারে। সো এটাকে যে বলি ইসিজি, ইসিজি করে এটা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় যে ভিতরে কি অবস্থা, কলকবজা ঠিক জায়গায় আছে কিনা। হৃৎপিণ্ডের একটা সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টা ইলেকট্রোড ব্যবহার করা হয়? 4টি, 6টি, 10টি, 12টি? 12টি ইলেকট্রোড ইউজ করা হয়। পাকস্থলী পরীক্ষার জন্য নিচের কোনটি ব্যবহার করা হবে?
তোমার জানো একটু না কথা উঠছিল পাকস্থলী, এটা তোমার যদি প্রয়োগ করতে হয় এন্ডোস্কোপি করতে হবে। আমরা কমনলি বুঝে গেছি ব্রেনের বা কোনো সিরিয়াস কোনো ইস্যু হলে আমরা এমআরআই করতে যাই, হার্টের কোনো কথাবার্তা হলে ইসিজি করতে যাই। সিটি স্ক্যান আর এন্ডোস্কোপি দুটো অবশ্যই কোনো অ্যাঙ্গেল দিয়ে এক জিনিস না। এমআরআই আর সিটি স্ক্যান কাছাকাছি ভাই ভাই, কিন্তু এন্ডোস্কোপি একদম আলাদা বাকিদের কম্পেয়ারে। রক্তাল্পতা রোগের চিকিৎসায় নিচে কোনটা ইউজ করা হয়? একটু আগে বলতেছিলাম লিউকেমিয়া বা লিউকেমিয়া, যে তোমার যদি বডিতে ব্লাডের অবস্থা খারাপ হয় বা ব্লাডের অ্যামাউন্ট কম হয় তখন সেখানে রক্তাল্পতা বলি। তো সেসব ক্ষেত্রে তাকে খুব কেয়ারফুল থাকতে হয় বা সবসময় ডোনারের সন্ধান রাখতে হয়, যে দরকার পড়লে যেন তারা ব্লাড একসেপ্ট করতে পারে। তো যাই হোক P32 বা সিম্পলি ফসফরাস এটা ইউজ করা হবে। নিচের কোনটিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে? এন্ডোস্কোপিতে এটা হয়, একদম কমপ্লিটলি ঘুরে আগের জায়গায় চলে আসে এবং ভিতরে কি অবস্থা গঠনটা আমরা এই এন্ডোস্কোপির সাহায্যে খুব সুন্দর দেখতে পারি। ফুসফুসে ক্যান্সার নির্ণয় করা হয় কোন রশ্মির সাহায্যে? মেডিকেলে কমনলি এক্স রশ্মি ইউজ করা হয়। সফট এক্স অবভিয়াসলি, হার্ড এক্স ইউজ করা হয় না। হার্ড দরকার পড়লে সেটা একটা অন্য অ্যাপ্রোচ, বাট নর্মালি আমরা সফট এক্স এর কথা ইউজ করি। সিটি স্ক্যানের পূর্ণ রূপ কি? একটু আগে বলছিলাম কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। উত্তরটা আছে খ, কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। আলোক নলের সাহায্যে পাকস্থলীর ভিতরের দেয়াল পরীক্ষা যে করে সেটাকে কি বলা হয়? আমি একটু আগে বলতেছিলাম যে ধমনীর ভিতরে কি অবস্থা, বা তোমার সেখানে কোনো ক্লট আছে কিনা, মানে রক্ত জমাট বাঁধা আছে কিনা বা কোনো কিছু জমে গেছে কিনা, এই সবগুলো কিন্তু করতে পারি আমরা এন্ডোস্কোপি করার মাধ্যমে। কোনটির সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দনের হার পরিমাপ করা যায়? হৃৎপিণ্ডের স্পন্দন মানে কি, আবার সেই হার্টের সমস্যা তো আগে ছিল কিনা এখন আছে কিনা, বা ইরেগুলার কোনো তোমার হচ্ছে ভাইব্রেশন হচ্ছে কিনা, এটা বোঝার জন্য ডিরেক্টলি আমরা ইসিজি চেক করি। ইসিজি করেই বুঝে ফেলা যায় যে তার কি অবস্থা। পেলভিক ম্যাসের উপস্থিতি শনাক্ত করা যায় কোন যন্ত্র দিয়ে? এটা কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারবো যে এরকম কোনো প্রবলেম আছে কিনা এখানে। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা কিছু প্রবলেম সলভ করি যে আলট্রাসোনোগ্রাফির দুইটি গুরুত্ব কি হইতে পারে। তুমি চিন্তা করে দেখো আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা কি করতে পারি। আমি একটু আগে বলতেছিলাম যে যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে, তো বাচ্চা বলতে তো তোমার শুরুতে আসলে বাচ্চা বলা যাবে না, ভ্রূণ বলতে হবে। তো তোমার এখানে ভ্রূণের আকার ঠিক আছে কিনা বা আকার কেমন, তার গঠন কেমন, স্বাভাবিক নাকি অস্বাভাবিক, বা তার অবস্থানটা কিরকম, এই সবগুলো কিন্তু আমরা ডিরেক্টলি ডিটেক্ট করতে পারি এবং বেশ ফাস্ট আমরা অ্যান্সার পেতে পারি। মানে মেইনলি প্রেগনেন্সি ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এছাড়া একটা কথা, সেটা আমি বললাম প্রেগনেন্সি রিলেটেড। আরেকটা বলতে পারি ভাবে যে ধরো তোমার জরায়ুর টিউমার বা পেলভিক ম্যাসের কোনো সমস্যা আছে কিনা এটাও কিন্তু বের করতে পারবা। তার মানে আমি লিখতেছি যে জরায়ুর ক্যান্সার আর পেলভিক ম্যাস এটা আছে কিনা, এক্সিস্ট করে কিনা, এটা আমরা আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে ডিটেক্ট করে ফেলতে পারবো। আচ্ছা, খ, সবচেয়ে কমন প্রশ্ন এবং কনফিউজিং প্রশ্ন, যে এক্স রে আর সিটি স্ক্যান দ্বারা গঠিত বিম্ব একরকম নয়। এটা কিন্তু আমি একদম একটু আগে শুরুতে যখন সামারি করতেছিলাম সেখানে একটা আমি টেবিল আকারে তোমাদেরকে অলরেডি দিয়ে রাখছিলাম। তো ওই টেবিল থেকে কিন্তু অ্যান্সারটা করে ফেলা যাবে। বাট তারপর যদি জিজ্ঞেস করো যে ভাই এটা তো ব্যাখ্যা যদি বলতে হয়, তাহলে জিনিস কি, সেটা হচ্ছে যে যখন আমরা এক্স রে করতেছি তখন কি করি আমরা, শরীরের ভেতরের যে ত্রিমাত্রিক আমাদের অঙ্গগুলো আছে সেটাকে আমরা একটা ছায়া ফেলতেছি, বা ওইটা একটা আমরা বাউন্ডারি ক্যাপচার করতেছি। মানে বেসিক্যালি আমরা একটা টু ডাইমেনশনাল প্রতিচ্ছবি নেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু সিটি স্ক্যান তুমি যখন করতেছো তখন সেটা কিন্তু একটা জায়গায় ফিক্স থেকে তোমাকে স্ক্যান করতেছে না, এটা কিন্তু ঘুরতে থাকে চারদিকে। মানে তোমার হচ্ছে বৃত্তাকার পথে এটা শরীরটাকে ঘুরে 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 চেক করতেছে। তাহলে এই যে এর এক্স রে টিউবটা আছে সেটা সব দিক থেকে ঘুরে ঘুরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে অনেকগুলো ইমেজ ক্যাপচার করে, পরে সেটা কম্পিউটারের সাহায্যে ইউজ করে ত্রিমাত্রিক ছবিতে কনভার্ট করা হয়। তাহলে এক্স রে একা কিন্তু শুধু দ্বিমাত্রিক করতে পারে, কিন্তু সিটি স্ক্যান দিয়ে কিন্তু তুমি দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক ভাবে তুলতে পারো। আগে বলছিলাম এটা বড় ভাই আর কিছু না। আচ্ছা, এবার আসি এনজিওগ্রাফি করার সময় কেন ডাই ব্যবহার করা হয়। এটাও কিন্তু প্রশ্নে দেখলাম যে কয়েকবার এমসিকিউতে আসছে যে কেন ডাই ব্যবহার করা হবে। তার রিজনটা হচ্ছে তুমি যখন ওই ব্লাড ভেসেলটাকে নিয়ে চিন্তা করতে চাইতেছো, তাহলে তখন সেখানে কি হবে, তো সেখানে তো হচ্ছে ক্যাথিটার ইউজ করা হয়। ক্যাথিটার ব্যবহার করে, ক্যাথিটার দিয়ে তুমি ফার্স্ট এখানে ডাইটা করবা। তো ডাই দেওয়ার পর যেই অংশ তুমি ডাইটা দিছো সেই জায়গাটায় তুমি এখন এক্স রে করবা। তখন কি করা হবে, ওই এক্স রে তখন করা হলে ওই যে রক্তনালীগুলো বা সিম্পলি
ব্লাড ভেসেল গুলো একদম ক্লিয়ারলি তখন তুমি দেখতে পারবা, তখন যে কোনো প্রবলেম থাকে বা কি করতে হবে তুমি একদম কনফার্ম হয়ে যাবা যে কি করতে হবে। সো কি দিয়ে করবো? ক্যাথিটার দিয়ে। তারপরে কি করতে হবে? এক্সরে করব। এক্সরে করার পরে রক্তনালী কি অবস্থা সবগুলো আমরা আরামসে চেক করতে পারবো। এই তো, সিম্পল কথা এটা। এবার আসি রাজশাহী বোর্ড 2020-এর ছোট প্রবলেমে। তো দেখো, এখানে তুমি যন্ত্র দেখে বুঝতে পারতেছো এক্স রে মেশিন তোমাকে দেওয়া আছে। এখানে এক্স রে মেশিন থেকে তুমি ফিলামেন্ট থেকে ইলেকট্রনকে এক্সাইট করে ছুঁড়ে মারবা, এই যে হিট করবে অ্যানোডে, তারপর সেখান থেকে তোমার এক্স রশ্মি উৎপন্ন হবে। তো অনেক প্রশ্ন দেওয়া আছে যে উৎপন্ন এক্স রশ্মি তার তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻10 মিটার এবং তার বেগ আমাকে দেওয়া আছে 3 × 10⁸ এটাকে না বললেও না জানি, কারণ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য বেগ হচ্ছে 3 × 10⁸ এখন বলতেছে যে এই রশ্মির কম্পাঙ্ক নির্ণয় করো। তো আমরা কিন্তু জানি সি সমান সমান এফ ল্যামডা। তো সি কত? 3 × 10⁸ সমান সমান কম্পাঙ্ক আমরা জানি না, আর ল্যামডা হচ্ছে 10⁻⁻10 এত মিটার। এফ ইজ ইকুয়াল টু 3 × 10⁻+8, আর আছে -10, বাট -10 বেশি গেলে কিন্তু ওটা যোগ হয়ে যাচ্ছে, তো সিন 10⁻18 এত হার্টজ। তো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এখন আমি জিজ্ঞেস করতেছে যে এই রশ্মি উৎপাদনের কলা কৌশল ব্যাখ্যা করো। এটা আমি একটাই তোমাকে বলছিলাম, বাট তারপর আরেকবার বলে দিচ্ছি, এটা আমরা সেই সামারি সেকশনে অলরেডি ব্যাখ্যা করে আসছিলাম, so একবার বলে দিচ্ছি। যে তুমি একটা কাচের গোলকে দুই পাশে দুইটা ইলেকট্রোড নিবা। তো কাচের গোলক কোনটা? এই যে এটা, এই যেটা কাচের গোলক, এই যে কাচের গোলক, এই রকম, এই রকম। এখন তুমি দুই কাছ থেকে দুইটা যে এইভাবে তুমি নিচ্ছ হচ্ছে ইলেকট্রন। এখন একটাকে তুমি বলবা ক্যাথোড আর তুমি বলছো অ্যানোড। ধরলাম এটা অ্যানোড আর ধরলাম এটা হচ্ছে আমাদের ক্যাথোড। ঠিক আছে। এখন টাংস্টেন তৈরি, এই যে ক্যাথোড টাংস্টেনের তৈরি, এটার ভিতর দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহ করব। বিদ্যুৎ প্রবাহ করে এটাকে আমরা এক্সাইটেড মানে একদম গরম 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 একদম গরম বানায় ফেলবো। এখন তাপের কারণে কি হবে? ফিলামেন্ট থেকে ইলেকট্রনটা মুক্ত হবে, এবং আমরা যেহেতু বাইরে থেকে অলরেডি এইভাবে ব্যাটারি সোর্স পজিটিভ আর নেগেটিভ দিয়ে রাখছি, দেওয়ার কারণে এই ইলেকট্রন যখন প্রচন্ড মাত্রায় এক্সাইট হয়ে যাবে, তখন সেটা কিন্তু ঋণাত্মক চার্জের কারণে এখানে বিকর্ষণ ফিল করবে, আর ধনাত্মক চার্জের কারণে এই পাশে এটা আকর্ষণ ফিল করবে। এবং এটা লজিক্যাল, তাই না? তো তাপের কারণে ফিলামেন্ট থেকে ইলেকট্রনটা মুক্ত হয়ে অ্যানোডের ধনাত্মক ভোল্টেজের দিকে সে ছুটে যাবে, এই যে এদিকে সে ছুটে আসবে, তাই না? এখন তোমার এই অ্যানোডের ভেতরে ভোল্টেজ যত বেশি হবে, ইলেকট্রন তত বেশি গতিতে এইদিকে চলে আসবে। তার মানে ভোল্টেজের উপর ডিরেক্টলি ডিপেন্ড করতেছে তার গতি বা তার বেগ এরকমটা কত হবে। ঠিক আছে। তাহলে যখন আসবে এই ইলেকট্রনটা আঘাত করার পরে অ্যানোডের পরমাণুর ভেতরের দিয়ে কক্ষপথের যে ইলেকট্রন, ওটা কিন্তু কক্ষপথচ্যুত হয়ে যাবে। তখন বাইরের দিকে কক্ষপথের একটা ইলেকট্রন ওই জায়গাটা পূরণ করতে আসবে। এখন এইটা যে একটা শক্তির পার্থক্য হবে, ওই শক্তিটাই এক শক্তিশালী এক্স রে আকারে এখানে ঠাস 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 করে এভাবে এমিট হয়ে যাবে, সব দিকে হয়ে ছড়ায় যাবে। বুঝতে পারছি? ইলেকট্রনটা এসে ভিতরে হিটটা করবে, ওই হিট করার কারণেই ইলেকট্রন তার জায়গা চেঞ্জ করে ফেলবে, এবং জায়গা চেঞ্জ করার পরেই ওই এক্সট্রা শক্তি তুমি এক্স রে আকারে দেখতে পারবে। এই তো, এখন সিম্পল ব্যাপার স্যাপার একটু খাতায় সুন্দর করে চিত্রগুলো এঁকে দেখাই দিব, তাহলে কিন্তু আমার স্যার খুশি হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা কোশ্চেন পড়ি এখন আমরা। তোমার পেটে ব্যথার কারণে ডাক্তার শরণাপন্ন হলো। ডাক্তার তার পিত্তথলিতে পাথর হয়েছে বলে ধারণা করলেন। তোমার নিশ্চিত হওয়ার জন্য ডায়াগনোসিস সেন্টারে গেলেন, এবং তা বললেন যে আমাদের কাছে 3000 ভোল্টের ভালো মানের এক্স রে আছে, আর উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি এই যন্ত্র আছে। তাহলে উভয়ের সাহায্যে পিত্তথলির পাথর শনাক্ত করা যাবে। তোমাকে এখানে ইলেকট্রনের আধানের মান দিয়ে রাখছে 1.6 × 10⁻19 কুলম্ব। এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা করতেছে যে উদ্দীপকের যে এক্স রে, এইটা দিয়ে কি পরিমাণ শক্তি বের হবে, তুমি সেটা আমাকে বের করে দেখাও। এখন একটু মনে করে দেখো, আমি তোমাকে একটু আগেই বলছিলাম যে শক্তি যদি বের করতে হয় তাহলে কিন্তু আমার ডিরেক্টলি ডাব্লিউ সমান সমান কিউভি, ওটাকে দিয়ে পড়তে হবে। মানে শর্ট সিলেবাসের, সরি, আমরা ইসিতে চ্যাপ্টার পড়ছিলাম যে ডাব্লিউ সমান সমান কিউভি, কিউ ইন্টু ডেল্টা ভি। তাহলে কিউ মানে কি? ইলেকট্রনের চার্জের মান 1.6 × 10⁻19, আর বিভব পার্থক্য কত? 30, 1, 2, 3, এই যে এখানে দেওয়া আছে 30,000 ভোল্ট। তাহলে এটা আমি গুণ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি যে আমার এখানে কত জুল তাহলে পাওয়া যাচ্ছে। তাহলে 3 × 16 = 48, তাহলে 4.8 × 10⁻⁻15 এত জুল। তাহলে আমরা টোটাল আনুমানিক এই পরিমাণের শক্তি সম্পন্ন এক্স এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার তাহলে আসি আমরা 4 মার্কের জন্য। তোমার রোগ নির্ণয়ে উদ্দীপকের কোন যন্ত্রটি বেশি নিরাপদ? তাহলে আমাদের কাছে কি কি ছিল? আমাদের কাছে এখানে ছিল হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি, তো এটা হচ্ছে এক্স রে। এখন কোনটা ইউজ করবো এই পর্যন্ত জিজ্ঞেস করা হচ্ছে। তো
কমন সেন্সই বলা যায় যে এরকম ক্ষেত্রে অ্যাকচুয়ালি আলট্রাসোনোগ্রাফি যেটা, সেটা বেশি কার্যকর হবে। তার পিছনে রিজনটা আসলে কি? আলট্রাসোনোগ্রাফি তুমি ইউজ করতেছো, তখন কিন্তু নিশ্চয়ই শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপেশি, সবগুলোরই কিন্তু তুমি ছবি তুলতে পারতেছো। এখন এক্স রে করেই যদি তুমি করতেছো, ক্ষয়, হাড় ভাঙ্গা বা অস্বাভাবিক অবস্থা সব শনাক্ত করতে পারতেছো। এখন প্রবলেমটা হলো এই জায়গাতে যে আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু এক্স রে থেকে বেশি নিরাপদ হওয়ার মেইন কারণটা হইলো যে ট্রান্সডিউসার দিয়ে তুমি এটাকে সিম্পলি স্ক্যান করতেছো, মানে হাই কম্পাঙ্কের আল্ট্রাসোনো যে তরঙ্গটা, সেটা তোমার ভিতরে পাস করতেছো। ওই তরঙ্গটা প্রতিফলন হবে এবং শোষণ হবে, কারণ যে যে স্থানে তুমি কাজটা করবা বডির, সেই স্থানকে ও প্রতিফলন বা তরঙ্গ শোষণ করার মাধ্যমে একটা ডিটেইলড ইমেজ তৈরি করবে। আর এক্স এর ক্ষেত্রে প্যারাটা হইতেছে, সে ডিরেক্টলি এটা রশ্মিকে শরীর স্থানে, শরীরের কোনটা স্থানের ভিতরে প্রবেশ করে দিবে এবং তার মানুষেরা চেক করবে। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিকিরণ শরীরের ভিতরে প্রবেশ করতেছে না, এরকম তো তেমন কোনো সমস্যা হচ্ছে না। এক্স রে কিন্তু আবার শরীরের যে ত্বক বা আমাদের চামড়া, এটার জন্য কিন্তু খুব একটা সেফ না, ক্ষতি করে বসে। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে এমন কোনো কিন্তু কোনো কিছু নাই। এখন ব্যাটা হলো যে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে কিন্তু তুমি কোন স্থানের অস্বাভাবিক যে ব্যাপার স্যাপার এটা স্পষ্ট তুমি দেখতে পাবা, ইমেজ চলে আসবে, বাট এক্স রে কিন্তু সেটা পুরোপুরি ক্লিয়ার করতে পারবে না। সো ওভারঅল সব দিক থেকে চিন্তা করে বলতে পারতেছি যে ভাই তাহলে অ্যাকচুয়ালি আমাদের অবভিয়াসলি আল্ট্রাসোনোগ্রাফি এইটা ইউজ করাটাই বেশি বুদ্ধিমানের কাজ। মানে আমরা বেসিক্যালি যে কথাগুলো পড়ে থিওরির মধ্যে, সেগুলো কিন্তু এখানে আসতেছে। এখন তো যেহেতু আমি এই কথাগুলো বললাম, যে তার সাথে ইসিজি ব্যাপারটাও ক্লিয়ার করে দিই, যে ইসিজি অ্যাকচুয়ালি মানে করে কিভাবে, তাই না? এটাকে আমরা কাজ করি, এটা তোমার একটু সামনে যে এই জায়গাতেই তোমাকে এই ইসি নিয়ে কথা বলি। ইসি নিয়ে প্রচুরবার কথা উঠছে, বাট কখনো বলি নাই যে কয়টা কিভাবে। সেটা হইতেছে যে ইসিজি করতে গেলে অ্যাকচুয়ালি পালস চেক করা হয়, মানে ইলেকট্রিক যে পালস বা ইলেকট্রিক যে তোমার সংকেতগুলা, ওগুলা রিসিভ করা হয়। বাট সে কি করতে হবে, এইটার জন্য তোমাকে বডির সাথে ইলেকট্রোড কানেক্ট করতে হবে। এখন দুই কোথায় কোথায় লাগবে? তোমার হাতে, তোমার পায়ে, আর তোমার হচ্ছে হার্টের আশেপাশে। তাহলে দুই হাতে লাগবে দুইটা, দুই পায়ে লাগবে দুইটা, আর হার্টের আশেপাশের অঞ্চলে তোমার লাগবে হচ্ছে ছয়টা, বুকের উপর লাগাই দিবে। এখন এই ইলেকট্রোডগুলো কি করে? বৈদিক সংকেত ক্যারি করে আনে, এবং এই সংকেতগুলো যখন তুমি প্রিন্ট করে ফেলো, ওই প্রিন্ট করা কাগজের উপরে ওইটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রো কার্ডিওগ্রাম, এটা বলা হয়, এটা কার্ডিওগ্রাম। এখন সুস্থ মানুষ যদি হয়ে থাকে, তার যে কোনো সমস্যা না হয়ে থাকে, তো সে যে নকশাটা পাবে এটা কিন্তু একদম স্বাভাবিক বা নর্মাল হবে। এখন এটা আমাদের পক্ষে নর্মালি বোঝার কথা না, তার কারণ আমরা অভ্যস্ত না। ডাক্তাররা কিন্তু এক দেখাতেই ভালো মতো বুঝতে পারবে কিন্তু কাহিনী কি, মানে ওই যে পিক উঠে বা নামে ওইখান তারা দেখলেই বুঝতে পারে যেটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল। এখন যে অস্বাভাবিক অবস্থা হয়, তখন তুমি দেখবা যে ওইটা কিন্তু আসলে ঠিক জায়গাতে নাই। ওটা আপনারা বুঝবো না, ওটা হচ্ছে আমরা ডাক্তারের সাথে কথা বললেই বুঝবো। তো এটা কখন করা হয়? ধরো কোন লোক যে বললো যে ডাক্তার সাহেব যে তার তো বুকে প্রায় ব্যথা হয়, তাহলে এখন তাহলে কি করব? তো ডাক্তার ধরো তার ইসিজি করলো। তো ইসিজি রিপোর্ট দেখার পরে তো ধরো তাকে বলছে ভাই তাহলে আপনার ইটিটিও করা লাগবে। তখন এই ইটিটি এটার পরের পার্ট, একটু আমি বলতেছিলাম না ওই যে যখন কেউ দৌড়াইতে দৌড়াইতে চেক করে, এটা হচ্ছে ইটিটি। তো ওটার অ্যাকচুয়ালি ফুল নেমটা কি? এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এই তো। ব্যায়াম করতে করতে বা অ্যাকচুয়ালি বা ট্রেডমিলের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে এই টেস্টটা কিন্তু নর্মালি করা হয়ে থাকে। তো এটা হলো যে স্বাভাবিক অবস্থায় তোমার হৃৎপিণ্ড যে সিগন্যালটা নিয়ে আসে, এখন অনেক সময় হৃৎপিণ্ড যখন প্রকৃত অবস্থা থাকবে তখন সেটা আসলে টের পাওয়া যায় না, মানে নর্মাল বোঝা যায় না। তো তাকে যদি এক্সেস প্রেসার করতে দেওয়া হয়, প্রেশার কাজ করে দেওয়া হয়, দৌড়াদৌড়ি করো বা ব্যায়াম করো, তখন আরো প্রেসার বেড়ে যায় হার্টের উপরে। তখন দেখা যাবে যে হার্ট কিভাবে পারফর্ম করতেছে। তো তখন ওই মোমেন্টে হার্টের যে পালস গুলো আসতেছে বা তার যে তোমার সিম্পলি রেটটা, কাঁপাকাঁপি করার ভাইব্রেশন রেটটা, ওইটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে ভিতরে কি অবস্থা আছে। তাহলে ইটিটি করার সময় সাধারণত আমরা বাইসাইকেলে, ট্রেডমিলে হাঁটাই দিই, মানে ধীরে 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 করানো হয়, কিন্তু আস্তে আস্তে কিন্তু লোড বাড়ায় দেওয়া হয়। যেমন ধর ট্রেডমিলের আস্তে আস্তে স্লোপ বাড়ায় দেয়, মানে আরো খাড়া করে থাকে, বা সাইকেলের ক্ষেত্রে যখন ঘোরাচ্ছে ওইটাকে আরো ভারী করে দেওয়া হয়। পরে এই রেকর্ডটা চেক করা হয়, ওই রেকর্ড চেক করে বোঝা যাবে যে আসলে হার্টের তেমন কোনো ইস্যু আছে কিনা, পুরা ব্যাপারটা এভাবে বোঝা যাবে। আর সবচেয়ে কমন কথা হচ্ছে, তুমি ব্যথা পেয়েছো, হাড্ডি ভেঙে গেছে, হাত মুখ ফুলে গেছে, এরকম ক্ষেত্রে ডাইরেক্ট তোমার এক্সরে করতে হবে। এগুলা করে তোমার কিন্তু কোনো লাভ হবে না। বাট এক্সরেতে ভয় থাকে এই জায়গাতেই, যে
তুমি যে হাই লেভেলের ফ্রিকোয়েন্সির এক্স ইউজ করো, ওইটা কিন্তু আবার তোমার ক্যান্সার প্রতিষেধক হিসেবেও কাজ করে, আবার ক্যান্সার তৈরি করতেও কিন্তু কাজ করে। মানে কোষের যে তোমার ডিএনএ, এই ডিএনএ কে কিন্তু সে অল্টার করে ফেলে। তো ডিএনএ যদি অল্টার হয়ে যায়, তাহলে তোমার সেল ডিভিশন গুলো অ্যাবনর্মাল হয়ে যাবে, মানে বেশিও হয়ে যেতে পারে, কমও হয়ে যেতে পারে। তখন কিন্তু আবার ওই জায়গায় টিউমারটাকে কাইটে ফেলাই দেওয়া লাগবে, নাহলে ঠিক করে আবার রেডিও থেরাপি নেওয়া লাগবে। সে কিন্তু ভাই আরো বিশাল ঝামেলার কাজ কারবার। এই যে বাইরে থেকে যে তোমার রেডিও থেরাপি নেওয়ার চিকিৎসা, মানে ওইটার জন্য কিন্তু লিনিয়ার এক্সেলারেটর ব্যবহার করা হয়। আর সেটার মধ্যে কিন্তু আবার ঠিকই হাই ফ্রিকোয়েন্সি মানে হাই এনার্জির এক্সরে ইউজ করা হয়। তো তার মানে মেইন কথা হইতেছে যে শুধু যে ক্যান্সারের কোষটাকে তুমি ধ্বংস করতেছো সেটা না, ওই যেন সেল ডেভেলপ না করতে পারে এইটাও কিন্তু তুমি চাইলে এক্সরে দিয়ে এনশিওর করতে পারো। মানে ব্যাপারগুলো কিন্তু আসলে কনফিউজিং। সো ডাক্তারের পরামর্শ না নেওয়া ছাড়া বা এক্সপার্টের সাথে কথা না বলা ছাড়া তুমি নিজ দায়িত্বে এগুলো নিয়ে কোনো মাতব্বরি করতে পারো না। এটা মেইন ঘটনা। সো আমি এখানে চ্যাপ্টারের সব কথাগুলোই সামারি করে 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 তোমাকে লিখে রেখে দিলাম, আর একবার গল্পের ছলেও বুঝাই বললাম। তো আশা করি তুমি কিন্তু মোটামুটি জিনিসটা বুঝতে পারছো। তাই খেয়াল করে দেখো যে আমাদের পড়া তাহলে এই জায়গাতেই শেষ। শুধু এবার বলে রাখি যে এই ইসিজি আর তোমার হচ্ছে ইটিটি, এটাকে নিয়ে আমি অলরেডি আগের পেজটার মধ্যে লিখে দিছিলাম ওই এমসিকিউ এর সাথে। তাহলে এখানে আর আমরা কোনো ঝামেলা পাকাইলাম না। আশা করি বোঝা গেছে। সো হাতে দুইটা, পায়ে দুইটা, বুকের কাছে ছয়টা এরকম গ্রাফ প্রডিউস করা হবে এবং গ্রাফ তোমার চেক করা হবে। আর যে ওইখান থেকেও কনফিউশন থাকে যে তারপরও ক্লিয়ার না, তখন তাকে ট্রেডমিল বা যে কোনো এক্সেসিভ রকমের কাজ করাইতে হবে। সাধারণত সাইক্লিংও করানো হয়ে থাকে এবং ধীরে ধীরে এটা এন্ডিউরেন্স বাড়ায় দেওয়া হয়, তারপরে বোঝা যায় ভাই তার কি অবস্থা। সো হোপফুলি আমরা এই চ্যাপ্টার সামারিটা বুঝতে পারছি। একটু যে আগে তুমি বলছিলাম, কারণ ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা নাই, একটু প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে ভাই আজকের মতো এখানেই শেষ। এখন তুমি একটু বাসায় বসে প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করো, একটু রিভাইজ করো। সবাই পরীক্ষা আশা করি ভালো হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, ক্লাসের মতো এখানেই বিদায়।